কখনো কি শুনেছেন? নিজে, নিজে এপ্লাই করেও জাপানে যাওয়া যায়? কি শুনতে খুব অবাক লাগছে? খুব আজব মনে হচ্ছে যে ভাই এগুলো কি বলছে? না, একদমই আজবের কিছু নয়, অবাস্তব কিছু নয়। এটাই সত্যি। আজকের ভিডিওতে আমি বলব কিভাবে আমি একবার রিজেক্ট খাওয়ার পর দ্বিতীয়বার নিজের অ্যাপ্লিকেশন নিজে করলাম। নিজে সবকিছু করে জাপানে চলে আসলাম। আপনারাও যদি নিজেরা সবকিছু করে জাপানে চলে আসতে চান, তাহলে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে। কারণ আজকের ভিডিওতে আমি বলব রিজেক্ট খাওয়ার পরেও যে জাপানে আসা যায় তাও নিজে, নিজে সবকিছু করে। সেজন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা অনেক গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মৃদুল চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আপনাদের সবাইকে আরো একবার স্বাগতম আমার চ্যানেল মৃদুলস ক্রিয়েশনে। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব যে কিভাবে নিজে, নিজে এপ্লাই করে আমি চলে আসলাম এবং আপনারাও কিভাবে আসতে পারবেন একবার সিওই রিজেক্ট হওয়ার পরে। এটা কোনো ম্যাটার না, এটা কোনো বিষয় না। আপনার সিও ১ বার না, ২ বার না, ৩ বার না এবং কি যদি ৪ বারও রিজেক্ট হয়ে থাকে এবং কি আপনি যদি এমবাসিও রিজেক্ট খেয়ে থাকেন, তাও ১ বার না, ২ বার না, ৩ বার না, ৪ বার না। কারণ এই স্কুলে এমন স্টুডেন্ট রয়েছে যারা ৫ বার রিজেক্ট খাওয়ার পরে ৬ষ্ঠ বারে তারা জাপানে আসতে পেরেছে। তো বন্ধুরা, এই ব্যাপারটি যদি আলোচনা করতে যাই, তাহলে আপনাদেরকে আমার ঘটনাটা একটু বিস্তারিত বলতে হবে। যেটা বললে আপনারা একদম অনেক ভালোভাবে বুঝতে পারবেন। আর সেজন্য হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে। কিন্তু আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। কারণ ধৈর্য সহকারে দেখলে আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পারবেন যে আমি কিভাবে কি করেছি, কিভাবে কি করে আমি আসতে পারলাম এবং আপনাদেরও কি করণীয়। তো চলুন বন্ধুরা শুরু করা যাক একদম ১ম থেকে। আমার জার্নিটা কিভাবে শুরু হলো। তো আমি ১ম এ একটা কথা বলতে চাই। আমার এই জাপানে আসার জার্নি, জাপান কি আমার দেশ ছাড়ার জার্নিটা শুরু হয় ২০২০ সাল থেকে। আমি ২০২০ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে ট্রাই করা শুরু করি। কিন্তু আমার কোথাও কোনো কিছু হচ্ছিল না। সর্বশেষ ২০২৩ সালে গিয়ে আমি ক্রোয়েশিয়ার জন্য আমার ফাইল জমা দেই। দেখা যায় কি তারা আমাকে একটা ডেট দেয়, বলে এই ডেটে আপনার অফার লেটার আসবে, এসে নিয়ে যাবেন। তো সেদিন অফার লেটার যখন নিতে যাই তখন তারা আমাকে বলে যে আসলে এটা হচ্ছে না, আরো দেরি হবে। এখন জাপানের ভিসাটা তাড়াতাড়ি আছে, আপনি কি জাপান যেতে চান? তাহলে ১-২ মাসের ভিতরে আপনার ভিসা হয়ে যাবে এবং আপনি চলে যেতে পারবেন। আর ভিসাটা কি? সেটা ছিল এসএসডব্লিউ ভিসা। তো সেই মুহূর্তে আমার জাপান সম্পর্কে কোনো ধারণা ছিল না। এসএসডব্লিউ ভিসা কি? জাপান যে আদৌ যাওয়া যায় সেটা আমার একদম জানার বাইরে ছিল। তো ওই মুহূর্তে আমি এক প্রকার চেষ্টা করতে, করতে ক্লান্ত হয়ে যাই। সেজন্য আমি রাজি হয়ে যাই যে যেহেতু এটা তাড়াতাড়ি হবে তাহলে এটা করে ফেলা যাক। সমস্যা নেই। তো সেদিন থেকে আমাকে বলে তাহলে কালকে থেকে আপনি N5 পড়া শুরু করবেন। আপনার শুধু মানে দেখানোর জন্য যে আপনি N5 পড়েছেন এবং পরীক্ষা দিয়েছেন, আপনাকে পরীক্ষা দিতে হবে কিন্তু পাস করার কোনো দরকার নেই। পাস করলে ভালো, না করলে কোনো সমস্যা নেই। তো তারপরে আমি N5 পড়ি। তারপরে তারা আমাদেরকে আরেকটি ডেট দেয় যে এই ডেটে আপনার কন্ট্রাক্ট লেটার আসবে, আপনি সাইন করবেন, আপনি সবকিছু দেখবেন। কিন্তু সেদিন যাওয়ার পরে বলে কি এটা একটা স্ক্যাম ছিল। এজেন্সির সাথে নাকি অন্য আরেক লোক স্ক্যাম করে ফেলেছে। যার কারণে তারা এই ভিসাটা আর হচ্ছে না। একটা কি বলবো? একটা আশা ছিল, আশাটা আরো একবার ভেঙে গেল। তারপর একটু ছন্নছাড়া হয়ে ঘুরছিলাম। তখনই আমার এক বড় ভাই, আমার এলাকার বড় ভাই, তিনি আমাকে বলেন যে তিনি জাপানে ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট প্রোগ্রামে জাপানের জন্য এপ্লাই করেছেন, তিনি যাবেন। তো তখনই আমি ১ম এই ব্যাপারটা জানতে পারি যে জাপানের ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম নামে একটা প্রোগ্রাম রয়েছে, যেই প্রোগ্রামেও কিনা জাপানে যাওয়া যায়। তো আমার কোনো আইডিয়া ছিল না। তখন আমি ভাইকে বলি যে, "ভাই আমার তো এরকম, এরকম হয়েছে। আমি তো রিজেক্ট খেয়েছি। মানে রিজেক্ট বলতে কি আমার তো কাজটা হয়নি। এখন আমি কি পারবো?" তিনি বলল যে, "তাহলে তুমি কালকেই আসো। আমি আমার এজেন্সিতে নিয়ে যাচ্ছি। তুমি আমার এজেন্সি থেকে ট্রাই করো। হয়ে যাবে। এই ভিসাতেও যাওয়া যায়।" তারপরে শুরু হলো। তো আমার ১ম জার্নিটা শুরু হয় ২০২৩ সালের সেপ্টেম্বর মাস থেকে। অ্যা আর আমি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের সন্ধান পাই ২০২৪ এর জানুয়ারি মাস থেকে। মানে ২৩ এর 31st মানে ৩১ তারিখ, ডিসেম্বরের ৩১ তারিখে জানতে পারি। আমি ওই এজেন্সিতে যাই ৩১ তারিখে, ১ তারিখ থেকে আমার এই ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের ক্লাস শুরু হয়। N5 এর ক্লাস। তো তারপরে সেখানে অনেকদিন পড়ার পরে পড়তে থাকি। যেই প্রসেস হইতে থাকে আপনারা তো জানেনই যারা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে অলরেডি এপ্লাই করেছেন যে কিভাবে কি হয়। ওইরকম হতে থাকে। তারপরে আমি অক্টোবর সেশন ২০২৪ সালের অক্টোবর সেশন আমি ধরি। একটা অক্টোবর সেশনে একটা স্কুলে আমি একটা ইন্টারভিউ দেই। আমার ১ম ইন্টারভিউতেই আমি সিলেক্ট হয়ে যাই। ওই স্কুল আমাকে সিলেক্ট করে। তো তারপর এজেন্সি আমাকে বলে যে, "আপনার ফাইলপত্র জমা দিন, আমরা প্রসেসিং শুরু করব।" তো আমি আমার ফাইলপত্র জমা দেই। যথারীতি যা, যা করণীয় তো উনারা যা ইনস্ট্রাকশন দেয় সেগুলো ফলো করি। দেওয়ার পরে একটা কারণবশত
কারণটা কি? তো কারণটা খুবই একটা মানে কি বলবো বন্ধুরা, আমার লিগ্যাল ডকুমেন্টস এর ভিতরেও এজেন্সি একটা ফেক ডকুমেন্ট ঢুকিয়ে দেয়, তাও আমাদেরকে না বলে। যার কারণে আমার সিওইটা রিজেক্ট হয়ে যায় অক্টোবর মাসে। দেখেন আমি ২০২৩ সাল থেকে জার্নি শুরু করি জাপান যাওয়ার। অক্টোবর সেশনে ২০২৪ এর অক্টোবরে পর্যন্ত আমি অপেক্ষা করার পরে আমি ২য় বার আবার জানতে পারি যে আমার সিওএ রিজেক্ট হয়ে গিয়েছে। কেন, কি কারণ হয়েছে, কিভাবে হয়েছে সেটা আজকের ভিডিওতে বলব না। সেটা বলতে গেলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে। তো আমি আপনাদেরকে সংক্ষেপে বলার চেষ্টা করি। তো রিজেক্ট হওয়ার পরে হয় কি, এজেন্সি আমাকে বলে কি রীতিমতো, কারণ আমি তো সব লিগ্যাল ডকুমেন্টস দিয়েছিলাম, তারা আমাকে কিভাবে সামলাবে তার জন্য আমি আমার বাবাকে নিয়ে যাওয়ার সাথে সাথেই বলে কি যে আপনাকে আমরা পরবর্তী, যে আমি অক্টোবর সেশনে রিজেক্ট খেয়েছি, আমাকে বলছে যে আপনাকে আমরা এপ্রিল সেশনের জন্য এপ্লাই করাবো, আবার রিঅ্যাপ্লাই করাবো, আপনি একটু ধৈর্য ধরেন। তো আমরা ওনাদের কথা শুনে ভাবি যে দেখি ওনারা কি করে, ওনাদের উপর ভরসা রেখে অপেক্ষা করতে থাকি। এর ভিতরেই আমি আরেকটা কথা বলি। ওই যে আমার যে বড় ভাইটা আমাকে সন্ধানটা দিয়েছিল, উনি কিন্তু জুলাই সেশনের জন্য ছিল। ওই একই এজেন্সি থেকে উনারও জুলাইতে রিজেক্ট হয়। একই সিটি, নাগোয়া সিটিতে। আর আমারটা অক্টোবরে রিজেক্ট হয়। তো এর ভিতরে রিজেক্ট হওয়ার পরেও উনারা ওই আমার বড় ভাইকে উনারা সেই একই কথা বলে রাখে যে আপনাকেও আমরা পরবর্তী সেশনে এপ্লাই করিয়ে দিচ্ছি। বলে উনাকে অনেকদিন ধরে ঘুরাতে থাকে। তো ওই বড় ভাই এর ভিতরে করে কি অনেক খোঁজাখুঁজি করতে থাকে অনলাইনে যে কিভাবে রিজেক্ট ফাইল নিয়ে কাজ করে। উনি অনেক এজেন্সিতে যায়। সবাই না করে দেয় যে না, আসলে রিজেক্ট ফাইল নিয়ে কাজ করাটা এটা একটা মানে রিস্কি ব্যাপার। এটা অনেক প্রপার এক্সপ্লেনেশন লাগে। না দিতে পারলে আপনার সিওটা আবার রিজেক্ট হবে। তো তারপরে উনি করে কি, উনি একটা স্কুলের সন্ধান পায়। তো বন্ধুরা, আমি একটা কথা ১ম এই বলতে চাই। আমি স্কুলের নামটা নিচ্ছি না। কারণ এটা কোনো প্রমোশনাল ভিডিও না। সে কারণে আমি স্কুলের নামটা নিব না। আপনাদের যদি কারো স্কুলের নামটা জানার হয়, আপনারা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করলে আমি আপনাদেরকে বলে দিব। আমি ভিডিওতে স্কুলের নামটা নিব না। কারণ স্কুলের পারমিশনেরও একটা ব্যাপার রয়েছে। কারণ জাপানি স্কুলগুলো এই ব্যাপারে, আমার স্কুলটা এই ব্যাপারে অনেক স্ট্রিক্ট। তো সেজন্য ভিডিওতে আমি স্কুলের নাম নিচ্ছি না। তো বলে যে এরকম একটা স্কুল বাংলাদেশে তারা কার্যক্রম শুরু করেছে। ২০০০ তখন ২৪ এ, আমি কিন্তু ২০২৪ সালের অক্টোবরে রিজেক্ট খাই। তার ভিতরে দেখতে, দেখতে কিন্তু অক্টোবর থেকে আমাকে বলে যে অপেক্ষা করতে, আমাকে এপ্রিলে দিবে। তো আমি দেখি কি এপ্রিলের কথা বলার পরে বলে কি যে এপ্রিলের শেষ। মানে কি বলে, স্কুল সিলেকশন শেষ। উনারা আমাকে এইটা বলে যে আমার এপ্রিলের স্কুল সিলেকশন গুলো শেষ। আমার এখন জুলাই ধরতে হবে। দেখেন বন্ধুরা, এর ভিতরে ওনারা করে কি, ওনারা ওনাদের পেজে পোস্ট দিচ্ছে যে এপ্রিলে যদি আপনারা এপ্রিল সেশন ধরতে চাইলে এখনই আমাদের এজেন্সিতে চলে আসুন। আর ওইদিকে আমাকে ফোনে বলছে, আমি যখনই যোগাযোগ করার চেষ্টা করছি আমাকে বলছে যে এপ্রিলের সিট নেই। এপ্রিলের অ্যাপ্লিকেশন শেষ, আপনাকে জুলাই ধরতে হবে। আমিও সেটাও বিশ্বাস করে উনাদের আশায় বসে থাকি। তারপর ওই বড় ভাই আমাকে একদিন হঠাৎ ফোন দিয়ে বলে, "এরকম একটা স্কুলের সন্ধান পেয়েছি যারা রিজেক্ট ফাইল নিয়ে কাজ করে থাকে এবং তারা বাংলাদেশ থেকে গত মানে তারা ২০২৪ এর অক্টোবর থেকেই কার্যক্রম শুরু করে।" ওই তখন তাদের এই যে কার্যক্রম কম ছিল, স্টুডেন্ট সংখ্যা কম ছিল। কারণ ১ম, যার কারণে এইজন্য স্কুলের পরিচিতিটা ঐরকম ছিল না। তো সেজন্য আমিও দেখেছিলাম ফেসবুকে অনলাইনে পোস্টে। কিন্তু আমি ঐরকম ভাবে ব্যাপারটা বিশ্বাস করতে পারছিলাম না। কারণ একবার না ২ বার বিশ্বাস ভঙ্গ হওয়ার পর ৩য় বার আরো মানে অন্য কোনো স্কুল বা এজেন্সির উপরে বিশ্বাস করাটা কষ্টকর। তো তারপরে আমাকে আমার ভাইটা বলে যে এটা আসলে কোনো এজেন্সি না। এটা হচ্ছে একটা জাপানের একটা স্কুল। তাদের সরাসরি ব্রাঞ্চ বাংলাদেশে, তারা জাপান থেকে বাংলাদেশ ব্রাঞ্চ পরিচালনা করে। স্কুলের প্রিন্সিপাল নিজে বাংলাদেশে আসে, সেমিনার করে, ভর্তি পরীক্ষা নেয়। নিয়ে তারপরে ইন্টারভিউ নিয়ে সব কাগজপত্র যদি প্রিন্সিপালের মনে হয় যে না ঠিক আছে, তাহলে তোমার অ্যাডমিশনটা তারা দিবে। তারা তোমার সিওই নিয়ে কাজ করবে। তো তখন আমি এতটা গুরুত্ব দেই না। আমি বিশ্বাস করি না যে, যে আমাকে তো আমার এজেন্সি বলেছে যে রিএপ্লাই করিয়ে দিবে। তো তারপর আমাকে ভাই অনেকভাবে বুঝায় যে, "দেখো যদি এজেন্সি আমাদেরকে শেষ মুহূর্তে গিয়ে বলে যে, আমরা আপনাদের জন্য কোনো স্কুলই পাচ্ছি না। জুলাই সেশনেও গিয়ে যদি এই কথা বলে, তখন আমরা কি করব? তখন তো আমাদের সময়ও নষ্ট, সবকিছুই নষ্ট।" তারপরেও আমি অনেকটা মানে বিশ্বাস না করে বলি যে, "ভাই আপনি করেন, আপনি আগে যান। আপনি যেতে পারলে তারপরে আমি ভেবে দেখব ব্যাপারটা।" তো তারপরে আমার ভাইটা করে কি, এপ্রিল সেশনে উনি এপ্লাই করে, উনার সিলেকশন হয়ে যায় কিন্তু উনি যেকোনো কারণবশতে যায় না। তো তখন উনি না যাওয়ার পরে যখন এপ্রিল সেশনের ওই স্কুল থেকে স্টুডেন্টরা যায়, উনি যখন এপ্রিলের এত ভালো সিওএ 100% সিওএ রেজাল্ট দেখে, তখন উনি আমাকে আবার বলে যে, "দেখো মৃদুল, তুমি সময় নষ্ট না করে চলো, আমি এই জুলাই সেশনে এই স্কুলের যাওয়ার চেষ্টা করছি। আমি এপ্লাই করছি, মানে করে ফেলেছি। তুমিও এপ্লাইটা করো। আমরা ২ জন একসাথে এই স্কুলে একটা ট্রাই করি।"
আমাদেরকে তো এজেন্সি বলেছে ওনারা আমাদেরকে পাঠাবে। আমরা ২ জায়গায় ফাইল দিয়ে রাখি। দেখি কি হয়। এজেন্সিটা যদি হয় তাহলে তো ভালো, না হলে এই স্কুলটা থাকুক। কিন্তু যদি এজেন্সি আমাদেরকে শেষ মুহূর্তে গিয়ে বলে যে না, হবে না কাজটা, তখন কিন্তু আমরা কি করব? একবার ভেবে দেখো। তো এটা বলে আমাকে বলেন যে, "আমি তোমাকে একটা স্কুলের অ্যাপ্লিকেশন লিংক দিচ্ছি। এই লিংকে ঢুকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে। এটা ফিল আপ করো। এটা ফিল আপ করলে এই স্কুল থেকে তোমার সাথে যোগাযোগ করা হবে। আর যোগাযোগ করার পর ওনারা যদি তোমাকে সিলেক্ট করে তাহলে একটা ইন্টারভিউ, একটা সেমিনারের ডেট দিবে। সেখানে গিয়ে ভর্তি পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় পাস করলে তোমার ইন্টারভিউ নিয়ে তোমাকে নিয়ে নিবে।" তো আমাকে লিংকটা দেয়। আমি করি কি? আমি বলি যে, "ভাই আপনি দেন লিংক, আমি অ্যাপ্লিকেশন করছি।" আমার নিয়ত ছিল যে উনি লিংকটা দেক, কিন্তু আমি আর ওইটাতে অ্যাপ্লিকেশন করব না। তো ভাই আমাকে লিংক দেওয়ার কিছুক্ষণ পর আবার ফোন করে। ফোন করে বলে যে, "মৃদুল, আমি জানি তুমি অ্যাপ্লিকেশনটা করবা না। আর তুমি অ্যাপ্লিকেশনটা করবা না।" আমি বললাম যে, "ভাই আপনি কিভাবে বুঝলেন যে আমি অ্যাপ্লিকেশন লিংক মানে অ্যাপ্লিকেশনটা করব না?" উনি বলে, "যদি অ্যাপ্লিকেশনটা করতা তাহলে তুমি এতক্ষণ আমার কাছ থেকে সাহায্য চাইতা। যে কারণে অ্যাপ্লিকেশনটা কিভাবে করতে তুমি জানতে চাইতা।" আসলেই আমি অ্যাপ্লিকেশনটা মানে লিংকটা দেয়, আমি জাস্ট লিংকটা রেখে দেই। যে এটা থাকুক, এটাতে আমি অ্যাপ্লিকেশন করব না। তারপরে ভাই বললাম যে, "আমি লাইনে আছি। তুমি এখনই অ্যাপ্লিকেশনটা করবে।" তারপরে উনি লাইনে থেকে আমার এক প্রকার জোরপূর্বকই আমাকে অ্যাপ্লিকেশন করায়। তারপরে ওই স্কুল থেকে আমাকে একজন বাংলাদেশের প্রতিনিধি ফোন দেয়। দিয়ে বলে অনেকক্ষণ কথা বলে, প্রায় ৪০ মিনিটের মতো কথা বলে সবকিছু ডিটেইলস জেনে বলে যে, "আপনি সেমিনারে আসুন।" তো ওনাদের একটা সেমিনার হয় বাংলাদেশের বারিধারার একটা হোটেলে। সেমিনারে অ্যাটেন্ড করি। বাবা-মাকে নিয়ে যেতে হবে। বাবা-মাকে নিয়ে যাই। সেমিনারে গিয়ে ওনাদের কথাবার্তা শুনে মনে হয় যে না ঠিক আছে। তারপরে একটা ভর্তি পরীক্ষা দেই। ভর্তি পরীক্ষাটাতে কি, কি পরীক্ষা নেয়? ম্যাথের একটা পরীক্ষা নেয়। তো কি, কি ম্যাথ নেয়? খুব সহজ। আমরা ৫, ৬, ৭, ৮ এ যেসব ম্যাথগুলো করে এসেছিলাম সেই সাধারণ ম্যাথগুলো নেয়। আর জাপানিজ ভাষার উপর একটা পরীক্ষা নেয়। তো পরীক্ষা দেই। পরীক্ষা দেওয়ার পর ওনারা আমাকে ইন্টারভিউর জন্য ডাকে। 2nd ইন্টারভিউতে আমি ওনাদের বাংলাদেশ ব্রাঞ্চে যাই। ওই স্কুলের ওই ব্রাঞ্চে যাওয়ার পর ওনারা আমার ইন্টারভিউ নেয়। সব ডকুমেন্টস চেক করে। চেক করে দেখে যে কেন রিজেক্ট খেয়েছি সবকিছু অনেকক্ষণ প্রায় ১ থেকে ১.৫ ঘন্টার মতো ইন্টারভিউ নিয়ে তারপরে প্রিন্সিপাল বলে যে, "ঠিক আছে, তোমাকে আমরা সিলেক্ট করলাম আমাদের স্কুলে। তোমাকে আমরা অ্যাডমিশন দিলাম।" অ্যাডমিশন নিলাম। নেওয়ার পরে ওনাদেরকে এখন আমার মেইন জার্নিটা শুরু হলো। এই স্কুলের হচ্ছে কি কোনো এজেন্সিতে আমরা কি করি? শুধুমাত্র ফাইল ওনারা আমাদেরকে বলে, আমরা দিয়ে দিই। ওনারা যা করার করে আমরা এতে কোনো মাথাই ঘামাই না। আমাদের কোনো কষ্টই করতে হয় না। কিন্তু এই স্কুলে এসে আমি একটা সর্বপ্রথম যে ধাক্কাটা খেলাম, যে সব কাগজপত্র নিজের কাগজপত্র নিজের গুছাতে হবে। সবকিছু নিজের করে দিতে হবে। কারণ এখানে করে দেওয়ার মতো কেউ নাই। কারণ স্কুলটা সরাসরি জাপান থেকে পরিচালনা হয়। আমরা সব কাগজপত্র গুছিয়ে তাদেরকে দিব। স্কুল জাস্ট কাগজটা নিয়ে যাবে। তো তারপরে ওনারা রিকোয়ারমেন্ট দিয়ে দেয় যে কি, কি কাগজ পেপারস আমার সাবমিট করতে হবে। সেই পেপারস গুলো আমি সবকিছু গুছাই। গুছিয়ে তারপরে উনারা ওই যে বাংলাদেশ যে প্রতিনিধি যে সেনসেইটা ছিল, উনি একটু হেল্প করে যে কিভাবে গুছাতে হবে। ওই অনুযায়ী কিন্তু নিজের কাগজ নিজেরই করতে হয়। সবকিছু আমি একদম নিজে তৈরি করি। একটা ফাইল গুছিয়ে তারপরে ওনারা একটা ডেট দেয়। এই ডেটে ডিএইচএল অফিসে গিয়ে বা ডিএইচএল ফেডেক্স যেই মাধ্যমেই হোক, এটা উনাদের স্কুলের একটা ঠিকানা দিয়ে দেয় জাপানে, এখানে পাঠাতে হবে। তারপরে গিয়ে আমি করি কি সেই স্কুলের ঠিকানায় আমার যে পেপারস গুলো আছে সেটা পাঠিয়ে দেই। তারপরে ওনারা কিছুদিন পরে জানায় যে ওনারা পেপারস পেয়েছে। এখন আমার সিওই প্রসেসিং শুরু হয়েছে। তো এর ভিতরে এই যে আমার প্রসেসিং শুরু হয়ে গেছে তার ভিতরে কিন্তু আমার পড়াশোনাও শুরু হয়ে গেছে। আর এই স্কুলের একটা বড় রিকোয়ারমেন্ট যে আপনাকে ন্যূনতম N5 পাস করা থাকতেই হবে। কারণ এই স্কুলে যেই ক্লাসগুলা নেওয়া হয় সেগুলা সরাসরি জাপানের টিচাররা ক্লাস নেয় এবং ওই স্কুলের শ্রীলঙ্কাতেও একটা ব্রাঞ্চ রয়েছে। শ্রীলঙ্কা ব্রাঞ্চ থেকেও শ্রীলঙ্কার টিচাররা ক্লাস নিয়ে থাকে। যার কারণে পুরো সম্পূর্ণ ক্লাস কার্যক্রম কিন্তু জাপানিজে হয়ে থাকে। সেজন্য N5 জানাটা খুব গুরুত্বপূর্ণ। ওনারা N5 জানা স্টুডেন্টদেরকে অ্যাডমিশন নেয় এবং তারপরে ওনারা N4 করিয়ে তারপরে তারা জাপানে নেয়। তো তারপরে ওনারা ওইখানে আমাদেরকে N4 পড়াতে থাকে আর ওইদিকে আমাদের প্রসেসিং হতে থাকে। একটা নির্দিষ্ট টাইম দেয়। ওই টাইমে হয় কি আমার কিন্তু সিওই চলে আসে। আমার আসার আগ পর্যন্ত কোনো ভরসাই ছিল না যে আমি আদৌ সিওই পাবো। কিন্তু টাইমে দেখি যেদিন ডেট দেয় ওই ডেটে দেখি আমার সিওই ইস্যু হয়ে গিয়েছে। উনারা আমাকে জানালো যে কংগ্রাচুলেশন। শুধু আমার না, ওই সেশনে আমরা ৩৫ জন এপ্লাই করেছিলাম। ৩৫ জনেরই কিন্তু সিওই চলে আসে। তো ওইটা দেখার পরে খুব ভালো লাগে। তারপরে উনারা আসে কি ভিসা এবার এম্বাসির কাগজপত্র গুছানো। সেটা সেখানেও তারা ইনস্ট্রাকশন দিয়ে দেয় কি, কি কাগজগুলো গুছাতে হবে। কিন্তু নিজের কাগজ নিজেরই গুছাতে হবে। একদম নিজে ইনকাম ট্যাক্স গুলো বানাতে হয়। একাডেমিক যে সার্টিফিকেট গুলো আছে এগুলো গুছালাম। সবকিছু একদম গুছিয়ে এম্বাসির যে একটা ফাইল আছে সেটা বানালাম। বানিয়ে ভিএফএস এ ডেট নিলাম। ডেট নিয়ে ফাইল জমা দিলাম। ফাইল জমা দিলাম। ফাইল জমা দেওয়ার পরে ৫ কর্মদিবস। আমি ৭ তারিখে ফাইল জমা দেই। ১৪ তারিখে
ভিএফএস থেকে আমার মেসেজ আসে যে আমার ভিসা ইস্যু হয়ে গিয়েছে। তো মাঝখানে ২ টা শুক্র, শনিবার পরে, যার কারণে ২ টা বন্ধ ছিল। ওইভাবে হিসাব করলে ৭ দিন হয়। আর কর্মদিবস হিসাব করলে ৫ দিন। ৫ কর্মদিবসের ভিতরে কোন প্রকার ইন্টারভিউ ছাড়া আমি ভিসা পেয়ে যাই। এবং কি আমাদের ওই স্কুল থেকে শুধু আমি একা না, যতগুলো ৩৫ জন স্টুডেন্টের একজনের শুধুমাত্র ভিসা রিজেক্ট হয়। তাও ব্যাংকের কিছু ঝামেলার কারণে সবারই কিন্তু ভিসা হয়ে যায়। আলহামদুলিল্লাহ। তো মাঝখানে কি হয়, এই স্কুলে কিন্তু আরেকটা ব্যাপার রয়েছে বন্ধুরা। এই স্কুলের অনেক রুলস রেগুলেশন। তাদের অনেক রুলস। স্কুলে অনেকক্ষণ ক্লাস হয়। ৭ থেকে ৮ ঘন্টা ক্লাস হয়। অনেক রুলস মেইনটেইন করতে হয়। প্রতিদিন ক্লাসে আসতে হবে। কোন লেট করা যাবে না। এক কথায় আপনারা এজেন্সিতে যা করে এসেছেন, এই স্কুলে একদম ওইটা চলবেই না। একদম আপনাকে এটা বুঝতে হবে যে আপনি জাপানেই আছেন। কারণ এই স্কুলটা আপনি কিন্তু জাপানে এসে এই স্কুলটাতেই পড়বেন। ওই স্কুলটারই বাংলাদেশে ব্রাঞ্চ। সুতরাং জাপানে যেভাবে পরিচালনা হয়, বাংলাদেশেও কিন্তু স্কুলটা ওইভাবে পরিচালনা হয়। তো প্রতিদিন ৭-৮ ঘন্টা ক্লাস করা, এত রুলস রেগুলেশন মেনে চলা কিন্তু একটু কষ্টকর ছিল। তারপরেও ধৈর্য ধরে করতে থাকি এবং শেষ পর্যন্ত গিয়ে কি হয়, ৭ তারিখে ফাইল জমা দেওয়ার পরে ১৪ তারিখে আমি শুনতে পাই যে আমার অবশেষে ২০২৩ সাল থেকে শুরু করা জার্নি আমার ২০২৫ সালের জুলাই মাসে এসে আমার সাকসেস হয়। জুন মাসেই হ্যাঁ, জুলাই মাসে সাকসেস হয়। তো জুলাই মাসে আমার ভিসাটা চলে আসে। আমার জুলাই সেশন ছিল। তো জুলাই মাসে আমি ভিসাটা পেয়ে যাই। পেয়ে যাওয়ার পরে ফ্লাইটের টিকেট কাটি, কেনাকাটা করি এবং জাপানে চলে আসি। এই স্কুলে চলে আসি। তো বন্ধুরা, এতক্ষণ আপনাদেরকে আমার এই সম্পূর্ণ ঘটনাটা বলার একটাই কারণ হচ্ছে আপনারা যাতে বুঝতে পারেন যে আমি কিভাবে আসলাম। কিভাবে নিজে, নিজে সবকিছু করে আমি কিভাবে জাপানে চলে আসলাম। তো এখন আপনি চিন্তা করে দেখেন, আপনিও ধরেন আমার অবস্থানে রয়েছেন। আপনিও রিজেক্ট খেয়ে গিয়েছেন। আপনার এজেন্সিও আপনাকে ঘুরাচ্ছে। আপনি কোন উপায় পাচ্ছেন না, কোন ওয়ে পাচ্ছেন না যে আপনি কিভাবে কি করবেন। তো একবার ভেবে দেখুন, আপনি যদি আমার এই ঘটনাটা পুরোটা শুনে থাকেন, তাহলে কিন্তু বুঝে যাবেন যে আপনারও কি করণীয়। আপনি ঠিক একই রকমভাবে আমি যেভাবে করেছি, আপনিও যদি একই রকমভাবে সবকিছু করেন, তাহলে কিন্তু আপনিও জাপানে চলে আসতে পারবেন। এটা একদম 100%। কারণ আমাদের এই স্কুলটার সিওই 100%, ভিসা 100%, সবকিছু 100%। শুধুমাত্র স্কুলের অনেক রুলস রেগুলেশন আছে যেগুলো অনেক স্ট্রিক্ট, এগুলা অনেক বেশি। সেই রুলস নিয়ে আজকে বলব না। কারণ সেগুলো বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আপনারা হয়তো ইতিমধ্যে অনেকেই জানেন এই স্কুলটা সম্পর্কে। কারণ এটা আস্তে, আস্তে বাংলাদেশে অনেক রিজেক্ট স্টুডেন্টদের জন্য অনেক ভালো একটা অবস্থানে দাঁড়িয়ে গিয়েছে। তারা লাস্ট ২০২৪ সাল থেকে পর্যন্ত অনেক স্টুডেন্ট এনেছে বাংলাদেশ থেকে। তো সুতরাং আমি যেভাবে করলাম, আপনি যদি রিজেক্ট খেয়ে কোনো উপায় না পান, আপনিও ঠিক সেম প্রসেস এই সবকিছু করেন। ইনশাআল্লাহ আপনিও জাপানে চলে আসতে পারবেন। আপনারও জাপানের স্বপ্নটা কিন্তু এই স্কুলই আপনার জাপান আসার স্বপ্নটা পূরণ করতে পারে। যদি আপনি এই স্কুলের কিছু রিকোয়ারমেন্ট আছে, কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলো মানতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার জাপান আসার যে স্বপ্নটা সেটা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আশা করি আপনারা পুরো ঘটনাটা শুনে বুঝতে পেরেছেন। আপনাদেরকে বোঝানোর জন্যই এত বিস্তারিত ঘটনাটা বলা। ভিডিওটা হয়তো অনেকটাই বড় হয়ে গিয়েছে। যারা ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন, তাদেরকে অনেক ধন্যবাদ এবং ভিডিওটা আপনাদেরকে ধন্যবাদ এবং আপনাদেরও উপকারে আসবে আমি মনে করি ব্যাপারটা। যারা আসলেই সত্যিকারের রিজেক্ট খেয়েছেন এবং কোনো উপায় পাচ্ছেন না কি করবেন। তো আজকের ভিডিওটা থেকে আপনারা একটা শিক্ষা নিন। কিভাবে কি করতে হবে আপনারাও শুরু করে দিন। যদি রিজেক্ট খেয়ে কোনো সন্ধান না পান, আপনারাও এই স্কুলের জন্য এপ্লাই শুরু করে দিন। যেভাবে যা করা লাগে স্কুল আপনাকে সব নির্দেশনা দিয়ে দিবে। তারপরেও যদি আপনাদের কোনো প্রকার সাহায্য সহযোগিতা লাগে, আমি তো আছি আপনাদের জন্য। আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমি তো সবসময় চেষ্টা করেই যাচ্ছি। বন্ধুরা দেখুন, একটা ভিডিও বানানো কিন্তু অনেক কষ্টকর ব্যাপার। এই ঠান্ডার ভিতরে এখন -৩ ডিগ্রি টেম্পারেচার চলছে। প্রচন্ড ঠান্ডা। দেখুন ঘরের ভিতরে জ্যাকেট, হ্যান্ড গ্লাভস সবকিছু পরে বসে থাকতে হয়। তারপরেও ঠান্ডা লাগে। তার ভিতরে তো জানেনই আপনারা, যারা জাপানে আসছেন তারা কিন্তু জাপান লাইফ সম্পর্কে জানেন যে জাপানের একটা স্টুডেন্টের লাইফ কেমন হয়। সকালবেলা ক্লাস থাকে, ক্লাস শেষে কাজ থাকে, কাজ শেষে বাসায় এসে রান্না-বাড়া করে খাওয়া-দাওয়া করে তারপরে আবার ভিডিও বানানো, এই ভিডিও এডিট করে আপলোড দেওয়া। এটা কিন্তু একটা যথেষ্ট পরিশ্রমের কাজ বন্ধুরা। আমি আপনাদের জন্য চেষ্টা করছি কষ্ট করে যতটুক যা করা যায় আমি চেষ্টা করছি। হয়তো এর ভিতরে অনেক ভুল ত্রুটি হতে পারে। আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আস্তে, আস্তে নিজেকে আপগ্রেড করার চেষ্টা করছি। আশা করি আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন,
আপনাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা আমাকে অনেক সাপোর্ট করছেন। আর যদি এইভাবে আরো সাপোর্ট করতে থাকেন, ইনশাআল্লাহ আমি ভবিষ্যতে আপনাদের জন্য আরো ভালো কিছু করব। আরো ভালো কিছু করার চেষ্টা করব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি আপনারা ভিডিওটি পুরো যদি দেখে থাকেন, যারা ভিডিওর এই পর্যায়ে চলে এসেছেন, তার মানে আপনারা পুরো ভিডিওটি দেখেছেন। তো আপনারাও আজকে থেকে প্রসেস শুরু করে দেন। ইনশাআল্লাহ আপনারও জাপান আসার স্বপ্নটা পূরণ হয়ে যাবে। তো আজকে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায়। আসসালামু আলাইকুম।